আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। মামলায় জড়িয়ে নিজের জীবন অভিশপ্ত এমন আক্ষেপ করে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অপমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে আদালতের লোহার খাঁচায় ঢুকতে হয়। প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি শেষে রোববার এসব কথা বলেন তিনি। অভিযোগ গঠনের আদেশের জন্য 12 জুন দিন ধার্য করেছে আদালত। মইদুল ইসলামের রিপোর্ট। মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদনের শুনানিতে অংশ নিতে রোববার সকালে আদালতে যান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মামলার অন্য 13 আসামি সহ আদালতের কাঠগড়ায় তোলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকেও। শুনানি শেষে মামলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে আক্ষেপ প্রকাশ করেন এই নোবেল বিজয়ী। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। যে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। তো সেখানে আজটা এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। এটা একটা দেখার মতো দৃশ্য। আমি কেউ আশা করছিলাম কেউ ছবি তুলবে, কিন্তু ভেতরে তো ছবি তোলার ব্যবস্থা নেই। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটা কথা উল্লেখ করলাম। নাগরিক হিসাবে কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে, কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হবে, দুর্নীতির মামলা হবে, এই দুটোকে দাঁড়িয়ে কেন আমাদেরকে কথা বলতে হবে? আমার একটু সহকর্মী সারা জীবন দিয়েছে তারা মানুষের উপকার করার জন্য, তাদেরকে হেনস্থা কেন করতে হবে? তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে? এর আগে ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত মামলার অব্যাহতি চেয়ে আসামি পক্ষের করা আবেদনের আদেশের জন্য আগামী 12 জুন দিন ধার্য করেন। 26 কোটি টাকা তিনি ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য লয়ার ফি সহ অন্যান্য ব্যক্তিদেরকে তিনি প্রদান করার যে অনুমোদন দিয়েছেন, সেটাই অপরাধ সংগঠিত হয়েছে। এবং আমরা মনে করি যে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে 409 দণ্ডবিধির যে মামলা আমরা করেছি, মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি, ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। টাকা যদি আত্মসাৎ করতে হয় তাহলে কেউ আমার কাছে এটা গচ্ছিত রাখতে হবে। আমার কাছে তো টাকা গচ্ছিত রাখে নাই, আমরা তাদের পাওনাটা ব্যাংকে গচ্ছিত রাখছি। যদি আত্মসাৎ করো তো গচ্ছিত যে ব্যাংকের ম্যানেজার, তাকে তো তুমি অপরাধী করো না। আমি তো মানি লন্ডারিং এর টাকা জানি না। যেই টাকা শ্রমিকের টাকা তাদের সেটেলমেন্ট অ্যাকাউন্টে চলে গিয়েছে, সেই মুহূর্তের পর থেকে তো ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকমের কোনো হাত নাই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে 25,22,780 টাকা আত্মসাৎ করে তা বিদেশে পাচারের অভিযোগে করা মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও 13 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কোন দেশের সাথে কার ঝগড়া সেটা বিবেচ্য নয়, উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়ে সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতিবাচক মনোভাব পোষণ করেও যারা উন্নয়নের সুবিধা ভোগ করে তাদের প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও চিত্র তৈরি করাদের মাঝে রোববার গণভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যক্তির ভিডিও চিত্র নির্মাণ করেছে দেশের এক ঝাঁক তরুণ। নিজের হাতেই জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নির্বাচিতদের সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তব্যে বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। উন্নয়ন অগ্রযাত্রার সুবিধাভোগী এক শ্রেণীর সমালোচকদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট।
তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে, তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। কোন দেশের সাথে কার ঝগড়া বিবাদ সেগুলো বিবেচনায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যারাই সহযোগিতা করবে তাদের সাথে নিয়ে চলবে বাংলাদেশ। তোমরাই আগামী দিনের সৈনিক হবে আমার স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমি সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2100 সাল পর্যন্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, যাতে করে এরই পথ ধরে সময়ে সময়ে এর পরিবর্তন হবে, পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে সিপিডি বলছে, নীতির দুর্বলতা, সুশাসনের অভাব এবং প্রয়োজনীয় সংস্কার করতে না পারার কারণে এই পরিস্থিতি। রোববার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় সংস্থাটি। গবেষণায় দেখা যায়, গত 5 বছরে চিনি, ব্রয়লার মুরগি, পেঁয়াজ এবং মোটা চালের দাম গড়ে বেড়েছে প্রায় 150%। আর শ্রীলঙ্কার চেয়েও দেশে বেশি মূল্যস্ফীতি এবং সরকারি ব্যর্থতার খেসারত দিচ্ছে জনগণ। হাসানুর শাওনের রিপোর্ট। করোনার আগের বছর 2019 সালে বাজারে বিভিন্ন নিত্যপণ্যের যে দাম ছিল তার সাথে বর্তমান দামের তুলনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যাতে দেখা যায় গত 5 বছরে দেশের বাজারে চিনির দাম বেড়েছে 152%, পেঁয়াজের দাম বেড়েছে 164%, খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে 84%। এছাড়া ব্রয়লার মুরগি, মোটা চাল, মসুর ডাল, আটা, ময়দা এবং গরুর মাংসের দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। সিপিডি বলছে, দেশের বাজারে এসব পণ্যের দাম উন্নত অনেক দেশের তুলনায়ও বেশি। যেখানে বাংলাদেশে চিনি বিক্রি হচ্ছে এই মুহূর্তে 130 টাকা কেজিতে, সেখানে ইউরোপিয়ান মার্কেটে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 39 টাকা কেজিতে। যারা বড় আমদানিকারক এবং এককভাবে বাজারের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছেন, তাদের কোনো ভূমিকা এক্ষেত্রে রয়েছে কিনা সেটা দেখা দরকার রয়েছে। এক্ষেত্রে সরকার যে উদ্যোগ কিছু নিয়েছেন, সেই উদ্যোগগুলো অপর্যাপ্ত। শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি। সুতরাং এই যে আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। সিপিডি বলছে, বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় নজর দিতে হবে সরকারকে। সেক্ষেত্রে বাড়াতে হবে রাজস্ব আয়। এছাড়া বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেয়ার তাগিদ সংস্থাটির। আমাদের অর্থনীতি একটা চ্যালেঞ্জের ভিতরে রয়েছে। এই চ্যালেঞ্জ উপলব্ধি করে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, আদতে সেগুলো কাজে দিচ্ছে কিনা, অথবা কাজে যদি না দেয় তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই জায়গাগুলোতে সঠিক উদ্যোগের আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। আমরা মনে করি মূল্যস্ফীতি কমানো এবং এক্সচেঞ্জ রেটের জায়গায় স্ট্যাবিলাইজ করবার ক্ষেত্রে সরকার বেশি গুরুত্ব দেবেন। উন্নয়ন প্রকল্পে রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ দেয় সিপিডি। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষেত্রে তারা প্রজেক্ট পেয়ে থাকেন এবং বরাদ্দ বাড়ে, তাদের জন্য সময়কাল বাড়ে, ব্যয় বাড়ে। সেই জায়গাতে যদি দুর্নীতির সুযোগ থাকে তাহলে কিন্তু যতই আমরা বলি যে সরকার ব্যয় কমিয়ে আনবেন, সরকারি ব্যয় কিন্তু কমে আসার সম্ভাবনা কম। এছাড়া আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়িয়ে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ঋণ নিয়ে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে লোনের ভেতরে ডুবিয়ে রাখতে চায় সরকার। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার রক্ষী বাহিনী তৈরি করেছে, যারা লুটপাট করে নিজেদের বিত্তশালী করেছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের লুটপাটের সুযোগ সরকার করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচন ব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে বলেই মানুষ এখন আর ভোট দিতে কেন্দ্রে যায় না।
পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। সেনাবাহিনীর প্রধান না সাবেক, যারা আমাদের রক্ষা করে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছি। সাবেক আইজিপি বেনজির আহমেদ যদি দুর্নীতি করে থাকে তবে তিনি দেশে না থাকলেও তার বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ৭৫-এর পর শেখ হাসিনা ছাড়া আরও কেউ দুর্নীতির বিচার করার সাহস দেখায়নি বলে জানান কাদের। কেউ দুর্নীতিতে জড়িত হলে অবশ্যই তার বিরুদ্ধে বিচার হবে উল্লেখ করে কাদের বলেন, মূল বিষয় হলো অভিযোগের বিষয়টিতে সরকারের দৃষ্টিভঙ্গি কেমন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এখন পর্যন্ত দুর্নীতির বিষয়ে কোনো সহনশীলতা দেখায়নি বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্নীতিবাজ যেই হন আর যত শক্তিশালী হন না কেন, সরকার এ বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না বলেও জানান তিনি। এখন কি উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি পেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং 100 তাকে আসতে হবে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতে, এখানে সরকার কোনো আপোষ করবে। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে 149 ভরি স্বর্ণ উধাও হয়েছে। কিভাবে ব্যাংকের লকারের স্বর্ণ চুরি হলো আর লোপাটের সাথে কারা জড়িত, এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। রোববার গ্রাহকের অভিযোগের পর ঘটনা তদন্ত করছে ব্যাংক কর্তৃপক্ষ। তাদের দাবি, গ্রাহক ছাড়া কারো কাছে চাবি থাকে না। এরপরও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করার পর জানানো হবে। আর আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন ওই নারী গ্রাহক। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম সহ সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ব্যাংকের লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণের গয়না চুরি। ভুক্তভোগী ওই নারী গ্রাহকের অভিযোগ, ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় গত 17 বছর ধরে লকার ব্যবহার করে আসছেন। গত 29 মে ব্যাংকে কিছু স্বর্ণ আনতে গেলে তার নির্ধারিত লকার খোলা ও লকার থেকে প্রায় 149 ভরি স্বর্ণ কম পান। 29 তারিখ গিয়ে দেখলাম যে ওই যে পুরা আমার লকারটা পুরা খোলা। লকার ইনচার্জ উনি প্রথমে তো উনি ঢুকে বলতেছে, ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। বলছি ম্যাডাম আপনার লকার তো খোলা। বলছি আমার লকার কেন খোলা হবে? আমি তো ওই মুহূর্তে পুরা মানে ফিটে হওয়ার মতন উপক্রম। পরে হাত ঢুকাই দিছি, হাত ঢুকার পর দেখলাম সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না, জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল্ড পাইছি, আর 5-6টার ভিতরে নাই, খালি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে গ্রাহক ছাড়া অন্য কারো লকার খোলার কোনো সুযোগ নেই। এরপরও লকারের প্রবেশে সিসিটিভির ফুটেজ তারা পর্যালোচনা করছেন। এখানে কোনো চুরির কোনো সুযোগ নেই, কোনো ডাকাতির কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক যেহেতু অভিযোগ করেছেন, আমাদের দীর্ঘদিনের গ্রাহক, আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি। আসলে কী করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে দেখছি। অভিযোগ পাওয়ার পর 3 সদস্যের কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ইতিমধ্যে কাজ শুরু করেছে কমিটি। এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি, কিন্তু দলগুলোর মধ্যে এখনো বৈরিতা প্রকট। রোববার নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সঙ্গে নির্বাচন ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আর টিআইবি জাতীয় নির্বাচন পদ্ধতিগত পরিবর্তন সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে কমিশনকে। নূর হোসেনের রিপোর্ট। নির্বাচন ভবনে গিয়ে জাতীয় নির্বাচনের নানা অসঙ্গতি বিশ্লেষণ করে নির্বাচন কমিশনকে বেশ কিছু পরামর্শ দেয় টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংসদে এক দলের একচ্ছত্র উপস্থিতি দেখা যায়। এ সময় জন আকাঙ্ক্ষার প্রতিফলনে বেশ কিছু পরামর্শ দেন ডক্টর ইফতেখার। নির্বাচন কেন্দ্রিক আমাদের যে জাতীয় প্রত্যাশা, ভোটের যে অধিকার মানুষের, সেটি সঠিকভাবে প্রতিপালিত হওয়ার মতো সুযোগ সৃষ্টি হয়। এই কারণে আমরা উভয় পক্ষে আমরা মনে করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একই রকম। তবে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছানো এবং সংখ্যাগরিষ্ঠ দলগুলোকে নির্বাচনে আনার চ্যালেঞ্জ বলে মনে করে টিআইবি ও কমিশন।
ইলেকশন কমিশন একা কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল এর সপক্ষে থাকে, এবং রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সিস তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য হবে। নির্বাচনকালীন সরকার যেটি আছে হয় তার নিরপেক্ষ এবং স্বার্থদ্বন্দ্বমুক্ত ভূমিকা পালনের জন্য উপযোগী বাধ্যবাধকতা এইটি নিশ্চিত করা, সেইটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে। সেই চর্চা থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক সুযোগ আছে। যদি একেবারে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের ব্যবস্থায় ফিরে যাওয়া সম্ভব হয় তাহলে হয়তো দেশবাসী সেটাকে স্বাগত জানাবে, আমরাও স্বাগত জানাবো। এদিকে পটুয়াখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কমিশনে এসে জবাব দেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। আমার জানার বাইরে এরকম কোনো কারণেও যদি কোনো আইন আপনাদের ভঙ্গ হয়ে থাকে তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কোনোভাবেই ঘূর্ণিঝড় রিমালে প্রাথমিক হিসেবে ৬,৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সব মন্ত্রণালয় থেকে হিসাব চূড়ান্ত করে ৯ জুন ক্ষয়ক্ষতির সার্বিক পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত পাওয়া হিসেবে ১ লাখ পুকুর, ১,৫০০ ট্রলার, ১,১৬৩টি প্রাথমিক বিদ্যালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮৮৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এখন পর্যন্ত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ১৯টি জেলায় নগদ ৫,৭৫,০০,০০০ টাকা, শিশুদের খাবারের জন্য ২,৪৫,০০,০০০ টাকা, গোখাদ্যের জন্য 2,৪৫,০০,০০০ টাকা সহ শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে বলেও জানান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।